তো একদিন আমার শ্যামলীর এক ড্রাইভার, নাম বলবো না, গাইবান্ধা বাড়ি তার। ওই ড্রাইভার আমার সাথে খুব পারাপারি করতেছে। তার হলে ওয়ান যে গাড়ি, আমার নিলেন 16 সুপার। আমার 16 সুপার হলেও গাড়িটা জায়গার ভিতরে 120 উঠতো। পারাপারি করতে করতে এক পর্যায়ে আমার একটা চাপ দিছে, আমি না পারতে আইল্যান্ডের লোকে ঠেকাই দিয়ে গাড়িটা জমাইছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন ইউনাইটেড ট্রান্সপোর্টের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক আশিক ভাই। তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক খুব ভালো রাখছে। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনি কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা? আমি ইউনাইটেডের একটা গাড়ি চালাচ্ছি, আমার নাম হলো মোহাম্মদ আশিকুর ইসলাম। এই ইউনাইটেডের গাড়িটা আমি চালাই। তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয় কিভাবে, সেই শুরুর গল্পটা যদি বলতেন। এই মোটর ডিপার্টমেন্টে আসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, আমি যখন স্কুলে যাইতাম তখন আমাদের বাড়ির সামনে দেয়া রাস্তা দিয়ে গাড়ি চলত। তখন আম্মু স্কুলে নিয়ে যেত, আর আমি আম্মুকে বলতাম যে এত বড় একটা গাড়ি কিভাবে চালায়, এই গাড়িটা চালাইতে হইব আমার, এই গাড়ি আমি কেমনে চালাই এটা দেখুম, আর আমি নিজে গাড়ি চালাম। স্কুল জীবনে ছোটোবেলা থেকে আমার এই একটা স্বপ্ন, আমি এই গাড়ি চালাম। আস্তে আস্তে লেখাপড়া করতে 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 যখন এসেছি জিএসসি পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে A+ পাওয়ার পরেও আমি আর পড়াশোনা করলাম না, কারণ আমার স্বপ্ন হলে আমি গাড়ি চালাম। পরে বাড়ি থেকে না বইলা না কইয়া পলাইয়া পড়ছি টাঙ্গাইল শহরে। কারণ টাঙ্গাইল শহরে এরা ধরি হেরে ধরি, এরাতে ধরি হের বায়ে ধরি, এরকম করতে 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 আস্তে 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 আমি স্পেয়ারে চাকরি করি। এরা গাড়ি লিয়ে যায়, ভাড়া কাটে, আমার মাল ওড়ায় নামায়, ওই তো বাট্টার খাবার যাই দেয় এই আর কি। আচ্ছা, কারণ আমার তো আর পিছু টান নাই, 12 টাকা দিতে হয় না, কিছু দিতে হয় না। ওই সব করে আমি তার সাথে রইলাম। আমার মূল কথা হলো আমি গাড়ি চালাবো। আচ্ছা, এরকম করে আস্তে 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 টাঙ্গাইল পরিচিত হইলাম। পরিচিত হওয়ার পরে ঢাকা শহরে আসবো, ঢাকা থেকে গাড়ি চলে নিরালা সুপার টাঙ্গাইলের। ওই গাড়িতে একটা সুপারভাইজারের সাথে পরিচিত হইলাম, তার নাম হলো মিলন ভাই। আচ্ছা, মিলন ভাই লোকটা খুবই ভালো। মিলন ভাইয়ের সাথে পরিচিত হইতে 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 আস্তে আস্তে এক পর্যায়ে আমি ঢাকার সবার সাথে পরিচিত হই। আমাদের বন্ধু বান্ধব হয়, যেরকম এই যে আমাদের স্বাধীন আসছে, যে আমার বন্ধু স্বাধীন, আমি, মামুন, অনেক ভাই বন্ধু হয়ে যায় আস্তে আস্তে। পরে ভাই বন্ধু হওয়ার পরে আস্তে আস্তে আমরা সবাই, ওরা তখন ট্রান্সপোর্টে হেল্পারি করে, স্বাধীনরা মামুনারা, তখন ওদের সাথে আস্তে আস্তে লিঙ্ক আপ হইতে 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 আস্তে আস্তে আমি এক পর্যায়ে এনাতে হেল্পারি করি। এনাতে হেল্পারি করতে করতে পরে আস্তে আস্তে সুপারভাইজার হইলাম। সুপারভাইজার যখন করি তখন ট্রান্সপোর্টের যে ম্যানেজার আছে জসিম কাকা, সে খুব ভালো জানতো, খুব ভালোবাসতো। ওই সুপারভাইজারি করতে 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 এক পর্যায়ে গাড়িগুড়ি চালায়, এক পিস করি, গাড়িগুড়ি প্লেস করি, এরকম করতে করতে। আর আমার উস্তাদে আমার গাড়ি চালানো এক পিস করতে দিত। আমার উস্তাদের লোকে হানিফ মিয়া, তার বাড়ি যশোর, সে এখনও গাড়ি চালাচ্ছে। এই হানিফ মিয়ার একটা উছিলা আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি, কারণ সে আমার প্রচণ্ড ভালোবাসতো, তার ছেলের মতো আমার আদর করতো। সে গাড়ি দিত আমার, নাই সকালবেলা যদি গাড়ি নিয়ে যাইতাম, ফার্স্ট ট্রিপ গাজীপুর থেকে গাড়ি দিয়ে দিত, বাইমিশন পর্যন্ত চালিয়ে যেতাম। আবার ওদিক থেকে লাস্ট ট্রিপ সাইডে এলে বাইপাস পারে গাড়ি দিত, ঢাকা বন্ধ চালিয়ে যেতাম। এরকম করতে করতে আস্তে আস্তে আমার 8টা পুরোটা সেট করে দিল। সেট করতে করতে সুপারভাইজারি করতে করতে আজকে আমার মনে করেন যে 18 বছর 17 বছর 18 বছর হয়ে গেছে। এরকম করে পরে লাস্টে একদিন হঠাৎ করে হেই আমার বললো যে গাড়িটা ক্যাশ করে জমা দিয়া একটা গাড়ি লিয়ে দিতে, ওই গাড়িটা লিয়ে যাবি গা, প্রতিদিনই আমার চান্স। আচ্ছা, মানে রানিং গাড়ি সেই নিয়ে আসছে, আমি সুপারভাইজার, খালি বললো যে ক্যাশটা জমা দে, একটা ফোন আসছে, গাড়িটা লিয়ে দেবো, আজকে থেকে তুই ড্রাইভার। পরে রানিং ক্যাশ জমা দিলাম, দেওয়ার পরে বললাম যে কোন গাড়িটা নিয়ে যাবো স্যার। পরে উনি আমাকে নিয়ে যায়, গাড়িটা দেখাই দিল এবং কি মহাজনটাও বলে দিল না। আমার লাইফে আমি যে গাড়িটা চান্স পাইছি অতি প্রথম, সেই গাড়িটা হইলো একটা 3 গাড়ি। আচ্ছা, ওই গাড়িটা এত ভাঙ্গাচোরা ছিল মানে বলার মতো না। ওই গাড়ি যেই চালাইতে বলে ওর কাছে টিপোমিট হইতো, এক সিঙ্গেল গেলে আইতো না, গেলে যাইতো না, এরকম আর কি। আয় গাড়ি জানা, যাই গাড়ি আসে না। বুঝতে পারছি। আর ওই গাড়িটা আমি 6টা মাস চালাইছি, একদিনও টিপোমিট হয় নাই, আল্লাহর রহমত। যাক, আলহামদুলিল্লাহ। এই যে আমার চান্স হয়ে গেল, আজ পর্যন্ত আমি চান্স ধরেই রাখছি। যাক, আর আমার লাইফে আমি একটা মহাজন পাইছিলাম, সেটা হলো উত্তরবঙ্গে গাড়ি চালাতাম, নাইট টু নাইট।
সেই মহাজনটা এখনও আছে, তার 2-4টা গাড়ি এখনও আছে। আমি তার কাছে অনেক সাপোর্ট পাইছি, এখনও পাই। মানে আজকে যদি আমার এই জায়গায় চাকরি না থাকে, কালকে আমি খালি তার কাছে সামনে যাই দাঁড়াবো, কাকা আমি গাড়ি চালাম, সে কইব তোর কোনটা ভালো লাগে তুই লয়ে যা। যাক, মানে এইটুকু ফ্যাসিলিটি আমি তার কাছে পাই, এই আর কি। তো আপনার এই যে ওস্তাদের কথা বললেন, ওস্তাদের থেকে গাড়ি চালানোটা কিভাবে শেখা হয়েছিল, বা আপনার ওস্তাদ সম্পর্কে যদি আরেকটু কিছু বলতেন। আমার ওস্তাদের সাথে যখন আমি প্রতি প্রথম সিলেটে হয়ে বিয়ানীবাজার চাকরি করতাম, তখন ওস্তাদের সাথে আমি প্রথম, ঠিক আছে, তখন আমি ওস্তাদের সাথে প্রথম। আমাদের এখানে এই যে আজকে এনা ট্রান্সপোর্ট চলে গেছে ময়মনসিংহ থেকে, সিলেটে এখনও চলতেছে। এই এনা ট্রান্সপোর্ট যখন এইভাবে গাড়ি রাখতো, এইভাবে মুখ করে গাড়ি রাখতো, মানে পাশা থাকতো এদিকে, মুখ থাকতো এদিকে, তখন আমরা সবাই কিন্তু হেল্পার, আমরা বন্ধু বান্ধব যা ছিলাম সবাই কিন্তু হেল্পার। এখন আল্লাহর আমাদের সবাই সবার জায়গায় পৌঁছাই গেছি। তখন আমার ওস্তাদের আমি হেল্পারই করতাম। আর আমার ওস্তাদ একজনে বলছিল যে আপাতত আমার লোক গ্যাপ খালি নাই, একটা ড্রাইভারকে বলছিল যে আপাতত আশিককে তোমার লোকের রাখো, পরে আমি নিয়ে নেব। ওই সময় ওই লোকটা বলছিল যে এই ছেলেরা কেমনে নেবে, সে তো চাকাই খুলতে পারে না, সে তারা কেমনে নিয়ে যাবো, রাস্তায় বিপদ হলে কীভাবে যাবো। সেটাই। পরে উনি আর নেয় নাই। মানে আমার ওস্তাদে ওই সময় রানিং স্টাফ নামাই দিয়ে আমার নেটিভে চলে গেছে। পরে সপ্তাহ 10 দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন চাকা খুলতে হবে, 6 চাকা। সে ওই দিন না বাসায় যায় নাই, চাকা কেমনে খুলে কেমনে লাগায় সব কিছু আমার দেখাই দিচ্ছে, নিজের হাতে দেখাই দিতে এক পর্যায়ে দেখা গেছে আমি 1-2 বার ভুল করে ফেলাইছি। লাস্টে আমাকে বলছে এবারই তোর শেষ পরীক্ষা, যদি এবার চাকাটা ঠিক মতো না খুলতে পারস, না লাগাইতে পারস, তাহলে তোর কপালে দুঃখ আছে। আমার কি কাম লাগাইতে পারি নাই। আমার পিছনে একটা বাড়ি দিছিল লিভার দিয়ে, এই ব্যথাটা আমি এখনও পাই। হ্যাঁ, আমার বসা বনি আমার ব্যথাটা এখনও লাগে। ওই যে মাথার ভিতরে পিন ঢুকাইলাম, এই চাকা কেমনে খুলে কেমনে লাগায় এটা আমি দেখুন। সেটাই। পরের দিন আবার হ্যাঁ সামনে ওই চাকাটা খুলছি, 6টা চাকা খুললা গ্যাট করে লাগাই লাইছি, নিজে টাস্টি খাই গেছে। ওর সাথে বললো যে তুই এটা কেমনে পারলি, কারণ ওই যে একদিন একটা বাড়ি খাইছি, ওই বাড়ির ভিতরে মনের ভিতরে ক্ষুদ্র হয়ে গেছে যে এই জিনিসটা আমার শিখতে হইব। সেটাই। পরের দিন আমি বললাম ওস্তাদ এই চাকাটা আমি খুলতে আসছি, আবার আমি লাগাম, তো পারবি তুই? আমাকে হ্যাঁ, ঠিক আছে খুল। 6টা চাকা খুললা লাগায়া ফিট করে দিলাম 1 ঘন্টা সময়ের ভিতরে। উস্তাদ দেখে পুরো টাস্টি খেয়ে গেছে, এটা কী হইলো। ওর একটা বাড়ি দিলাম, ওই একটা বাড়ি খেয়ে আজকে এই পর্যায়ে চলে গেল। পরে যাই হোক ওস্তাদে মাথা মতো আদায় দিয়ে বললো যে তুই খুব ব্যথা পাইছিলি তাই না? আমি না ওস্তাদ, এটা তো আপনি আমাকে মারান নাই, এটা আমার আশীর্বাদ করছেন, দোয়া করছেন। এটাই। না, আগের দিনে এই বাড়িটা না দিলে আমাকে, তাহলে আমি আজকে এই জায়গায় যাইতে পারতাম না। সেটাই। পরে মাথা মতো আদায় দিয়ে ভাত খাওয়ার টাকা দিল, ভাত খেলাম। পরে রাত্রে টিপে গেলাম। পরে গেটের থেকে ডাক দেয় না, আমাকে বসাইলো বনাটে, আজকে থেকে তোর ড্রাইভারি পরীক্ষা নিব আমি। পরে বনাটে বসাই খালি এটুকু বললো যে আমি কখন কোন সময় কোন গিয়ারটা লাগাই, কখন ক্লাস পাড়াই, কখন অ্যাক্সেলারেটর ধরি, কখন ছাড়ি, এইটা আপ টু ডেট ফলো করতে হবে তোর। হ্যাঁ, আমিও তার কথাই কি ঘুমামু, সারাদিন কাজ করছি, গাড়ি পরিষ্কার রাখি সবসময়, আপ টু ডেট গাড়ি পরিষ্কার থাকে, একটু ময়লা পাবো না কোনো জায়গায়, আর ময়লা পাইলে মায়ের। পরে বয়ে যাই, দেখি ক্লাস পাড়াইতেছে, গিয়ার লাগাই যাচ্ছে, এই মনে করেন ব্রেক পাড়াইতেছে, ঠিক আছে। এগুলো দেখতে এরকম করে মনে করেন যে তার লগে 7 বছর গাড়ি দিলাম। 7 বছর পরে আমার একদিন সিলেট পাম্পে গাড়ি থেকে গেছে গা, মানে পাম্পের আগেই হুমায়ুন চত্বর গাড়ি থেকে গেছে গা, ওই জাম আছে গাড়ি থেকে গেলাম গা। গাড়ি কেমনে নিয়ে যাবি, কেমনে প্লেস করবি, কেমনে ধুবি, তোর দায়িত্ব। আমিও তো সাহস করে স্টার্টিংয়ে বয়ে বললাম যে আজকে যত ওস্তাদে কইছে সাহস করে, আমিও তাহলে সাহস করে বইলাম। আল্লাহ নাম লিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা গাড়িতে বইলাম, গিয়ারটা লাগাইলাম 2 নাম্বার, লাগাই আস্তে আস্তে গাড়ি আগাইলাম। এরকম করতে আস্তে আস্তে আমার হাতটা পুরো সেট করে দিল ওস্তাদে। যখন আমগো সিলেট ছেড়ে দিলাম আমরা, ওস্তাদ ময়মনসিংহ আয় বললো, তখন আমিও ময়মনসিংহ আয় বললাম। তখন ময়মনসিংহ আমি সুপারভাইজারে নিলাম, সে গাড়ি চালাই আমি ইহার সাথেই, অন্য কোনো ওস্তাদের সাথে না, তার সাথেই। সে আমার পুরো হাত সেট করার মূল উদ্দেশ্য হলো হ্যাঁ, সে আমার খুবই ভালোবাসতো, যে বললাম তার ছেলের চেয়ে বেশি ভালোবাসতো আমাকে, তার ফ্যামিলি, সে এখনও আমাকে খুব ভালোবাসে। কাকি তো আমাকে প্রতিদিন সপ্তাহে ফোন দেয়, বলে যে তুই শীতের সময় আসস না, পিঠা খাই যাস না, তাহলে কোনো সম্পর্ক নাই। যদি ভালোই না বাসতো তাহলে গাড়িটা বলতো। সেটাই কথা। আজকে তার জন্য আমি এই পর্যায়ে আসছি, এত ভালো ব্যানার চালাইছি আমি। এই পর্যন্ত ব্যানার চালাইছি না হলে 8-10টা, এখন পর্যন্ত চালাই দিয়ে আছি ভালো ব্যানার। আমি এই পর্যন্ত লোকাল কোনো ব্যানার চালাই না, আল্লাহর রহমত, আমার ওস্তাদের দোয়ায়।
তো ব্যানারগুলোর নামগুলা বলা যাবে কি? হ্যাঁ অবশ্যই বলা যাবে না কেন? যদি বলতেন। মনে করেন আমি চালাইছি একতা, হুম, চালাইছি বর্তমান চালাইতেছি ইউনাইটেড, চালাইছি পাটগ্রাম বুড়িমারি ফাহমিদা এক্সপ্রেস, চালাইছি হলো হাজি ট্রাভেলস, এরপর চালাই সিরাজগঞ্জের রবি, এসআই, হুম, এগুলা চালাইছি। চাঁপাইনবাবগঞ্জ একতা চালাইছি, এই আর কি, এই ব্যানারগুলো চালাইছি। হুম। তো আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে যদি একটা স্মৃতিময় মজার ঘটনা বলতেন, সেটা হতে পারে আপনার ওস্তাদের সাথে। এরকম কোনো মজার ঘটনা নাই, কারণ আমি ওরকম মজার সিচুয়েশনে ছিলাম না। এইটুকু বলতে পারি যে আমাদের উস্তাদের সাথে অনেক ঘটনা ঘটছে, কিন্তু আমরা দেখাও না দেখার ভান করে থাকতে হয়েছে। কারণ ওই যে সময়টা ছিল হুম, হুম, আর এখনকার যে সময়টা, এখনকার যে হেল্পার আছে, সুপারভাইজার আছে, তারা কিন্তু বর্তমানে ড্রাইভারদের সাথে কিন্তু অনেকটাই ফ্রি। হুম, হুম, মানে একটা হেল্পারের বলতে গেলে এখন যে বর্তমানে আমরা ড্রাইভার হয়েছি কিছু কিছু ক্ষেত্রে, ওই ড্রাইভারগুলো দেখা গেছে হেল্পারদেরকে না বহুত কিছু করে। হুম, এটা হেল্পার আর ড্রাইভারের ভিতরে কোনো তফাৎ দেখি না। আবার হয় কোনটা হয় যে ড্রাইভারের সম্মান সে ধরে রাখতে পারে, তার সম্মানটা তার জায়গায়। আবার আমাদের মতো কিছু কিছু ড্রাইভার আছে, তাদের সম্মান তারা ধরে রাখতে পারে না। কেন পারে না? তাদের স্বভাব চরিত্র ভালো না। সেটাই। হ্যাঁ, কথা এই দোষটা অন্য কাউকে দিলে হবে না, এটা আমাদের নিজের দোষ। হুম, মানে আমি যদি চাই যে আমার হেল্পার হলে আমি এটা খাই ওইটা খাই, তাহলে তো আমার ওয়েটটা থাকলো না। হুম, নিজের সম্মান নিজেরই হারাইতে হইলো। নিজের সম্মান নিজের হারাই দিল না। হুম, ওনার ওইটা মাথায় রাখতে হবে যে আমি কোন জায়গায় আর ওই কোন জায়গায়, ওর ওয়েটটা কোন জায়গায়, যে আমার ওয়েটটা কোন জায়গায়, সেটাই। তাই না? আমি তাই আমাদের সকল ড্রাইভার ভাইদেরকে বলতে চাই যে আপনারা হেল্পারদের সাথে কখনো একত্রিত হবেন না, আর হেল্পারদের সাথে কোনো কিছু করবেন না। আজকে আপনি এক জায়গায় হেল্পার সাথে করতেছেন, কালকে ওই হেল্পারটা আপনারা কোনো এক জায়গায় যায় বলবে যে আপনি তো আপনি তো আমার সাথে এই কাজগুলো করছেন। হুম, হুম, আজকে আপনি বড় করে কথা বলেন, সেটাই। এগুলো করেন না। কোনো একদিন আপনি এরকম সিচুয়েশনে পড়বেন, তখন আপনার মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। এগুলো কাজ কখনো করবেন না, এটা আমার অনুরোধ। যেহেতু গাড়ি চালান, তো গাড়ি চালাচ্ছেন এমন অবস্থায় আপনার সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হলো, তো এরকম সরাসরি দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট দেখেছেন কখনো? হ্যাঁ দেখছি। তো এরকম একটা ঘটনা যদি শেয়ার করতেন। আমি যখন আপনার নাইটে গাড়ি চালাই, রংপুর বুড়িমারি, হুম, আমি বেশিরভাগই নাইটে চালাইছি গাড়ি, ডে নাইট চালাইছি গাড়ি, আবার নাইট টু নাইটে চালাইছি। আমার সামনে বুড়িমারি থেকে আসতে একটা গাড়ি ছিল 5 স্টার, হুম, ওই গাড়িটা আপনার চলতো মাওনা থেকে। তো ওই গাড়িটা আপনার বুড়িমারি থেকে আসার সময় গাড়িটা একত্রিত হয়েছি আমরা দুইজন, ওই আমার আগে আমি ওর পিছনে। রংপুর মডার্নেও আমরা একত্রিত, বৃষ্টির দিন তখন। তখন আমি গাড়িটা চালাই হলো লিলেন, আমার লিলেন হলেও আমারটার কিন্তু হর্স পাওয়ার খুব বেশি, 18 ইগল। হুম, তো ওই গাড়ি চালাই শুধু এলটি গাড়ি, ওর পিছে পিছে আমি গাড়ি ছাড়াইতেছি। আমার কথা হলো আমি ভোর 5টা বাজে যাই ঢুকবো মোয়াখালী, আমার ওই হিসাবে আমি টার্গেটে গাড়ি টানতেছি, তো ওইও গাড়ি টানতেছে। মানে এক পর্যায়ে তখন রাস্তার কাজ করতেছে, নতুন রাস্তার কাজ করতেছে রংপুরে। এক পর্যায়ে গাড়ি ওই ডাইভিশন যে বামে দিয়ে করছে গাড়ি যাওয়ার জন্য, ওই বামে দিয়ে না নিয়ে ইমার্জেন্সি শর্ট লিভার যায় একবার ডাইনে দিয়ে নামাই দিচ্ছে। নামাই দিয়ে যে ডাইনে যে গাড়ি আইতেছে, ওই দিয়ে গাড়িটা উড়াইবার যায় আরেক গাড়ির সামনাসামনি মেরে দিচ্ছে। মেরে দেওয়া জায়গায় ডেট, মোটর সাইকেল জোগানো হয়ে গেছে ফোন এক্সিডেন্ট। আমি খালি ব্রেক করে চায় দেখলাম, আর দেখে ওই জায়গায় তো খারাপ কোনো পরিস্থিতি নেই। হুম, হুম, ব্রেক করে চায় দেখে খালি বললাম যে তাড়াতাড়ি ব্যাগ দিয়ে খালি দৌড় দে, সেটাই। এই কথা বললে আমি চলে আসলাম। হুম, হ্যাঁ এটা হয়েছে এলো, ওর লাইন ছিল বামে, হুম, ওর কিন্তু লেনটা বামে, ডানে দিয়ে কিন্তু গাড়ি আসতেছে, মাঝখানে রাস্তায় কাজ চলতেছে। ওখানে আপনার এমোরা এলো রাস্তা, এমোরা এলো রাস্তা, মাঝখানে কিন্তু ডাউন। হুম, ডাউন তুমি বামে থেকে যায়, আর ডাউন দিয়ে ওইটা ডানে যেতেছো গা, এটা কিন্তু তোমার হইলো না, হইলো সেটাই। এটা তুমি কিন্তু হেয়ালি করলা। হুম, যে নিজের ভিতরে একটু কমন সেন্স থাকতো, একটু গুরুত্ব থাকতো যে না আমার গাড়ি এখন এদিক দিয়ে যাওয়া যাবে না, একটু লেট হোক, আমি আমার সিরিয়ালে যাই। সেটাই। তুমি যদি সিরিয়ালে যাই তাহলে কিন্তু ঘটনা ঘটতো না। হুম, অতএব আমাদের ড্রাইভারদের ভিতরে অনেক সচেতনতা হইতে হবে। সেটাই। সচেতনতা অবলম্বন না করলে দুর্ঘটনা ঘটবেই রাস্তা। হুম, যাক। তো কখনো গাড়ি চালানোর সময় এমন হয়েছে যে দুর্ঘটনা হতে যেও হয়নি? এটা হয়েছে আমার। তো এরকম একটা দেখ, তখন আমি গাইবান্ধা ইউনিটি চালাই, ওই যে একতা ব্যানারি একটা গাড়ি ইউনিটি চালাই। হ্যাঁ, এই ইউনিটি গাড়ি তখন যখন আমি গাইবান্ধা চালাই, তখন মোটামুটি ভালোই যাত্রী চাপ ছিল। তখন ওইখান থেকে আপনার গাড়ি চলতো শ্যামলী, হানিফ, এরপরে অরিন, আলহামরা, এগুলো গাড়ি চলতো। তখন আমাদের সাথে ওরা পাল্লা দিয়ে গাড়ি চালাইতো। কারণ আমরা কীরকম চালাইতাম, যেহেতু আমরা এখান থেকে অরিন চলে মহাখালী থেকে, আমরাও এখান থেকে চালাই ইউনিটি। জনগর কথা হলো ইউনিটি মারি খাওয়ানোর জন্য যা করা লাগে তাই করো। আচ্ছা।
আর ওরাও এটা বোঝে না, তুইও ড্রাইভার, ওরাও কিন্তু ড্রাইভার। হুম ওরাও কিন্তু ওর উস্তাদের কাছে এরকম কিছু শিখা রাখছে যে এই জিনিসগুলা ধরে না রাখতে পারলে কোনো জায়গায় আগানো যাবে না। হুম তো একদিন আমার শ্যামলির এক ড্রাইভার, নাম বলবো না, গাইবান্ধা বাড়ি তার, ওই ড্রাইভার আমার সাথে খুব পারাপারি করতেছে। তার হলে ওয়ান যে গাড়ি, আমার নিলেন 16 সুপার। আমার 16 সুপার হলেও গাড়িটা জায়গার ভিতরে 120 উঠতো। বাহ তো ওই গাড়ি আমি এক হাতে চালাইতাম। এটা ছিল আমাদের মহাখালী বাস টার্মিনালের সভাপতি সাহেবের গাড়ি, কালাম সাহেবের গাড়ি। তো কালাম সাহেব আমাকে খুব আদর করতো, ওই গাড়ি আমি এক হাতেই চালাইতাম। উনি আমার জন্য 3 দিন গাড়িটা বসায় রাখছে। আমার নানি মারা গেছিলো, তো ওই সময় আমি আসতে পারি নাই। 3 দিন আমার জন্য গাড়িটা বসায় রাখছিল। আমি যেদিন আসছি তার আধা ঘন্টা আগে গাড়ি টিপে গেছে। উনি যে আমাকে চারকি থেকে বরখাস্ত করছে তার জন্য আমি কিছু বলবো না, আমি দুঃখিত না, কারণ আমার এটা ব্যর্থতা। কারণ আমার নানি মারা গেছে, এখানে আমার কিছু করার ছিল না। এটা আমার রিজিকে নাই দেখে আজকে এরকম পর্যায়ে আমি গেছি, তাই না? এই হলো ঘটনা। আর হলো গিয়ে আপনার ওই যে ঘটনাটা বললাম শ্যামলী গাড়ির কথা, শ্যামলী গাড়ি আমার সাথে টাঙ্গাইল থেকে পারাবাড়ি করতেছে। পারাবাড়ি করতে করতে এক পর্যায়ে আমার একটা চাপ দিছে, আমি না পারতে আইল্যান্ডের লোকে ঠেকাই দিয়ে গাড়িটা জমাইছি। মানে খুবই রিস্ক বলতে এমন একটা যাতা দিছে, আমার গাড়ির স্পিড ছিল প্রায় 95-100 প্লাস। লিলেন গাড়ি, তো এটা তো সাপোর্ট নাই, কোনো ব্রেকের কোনো সাপোর্ট নাই। যেরকম ওয়ান যেতে আপনার একটা ফুসিং আছে, সাপোর্ট আছে, ইমার্জেন্সি মারলে জায়গায় খারাই যাবো, হ্যাঁ এটা তো কোনো সাপোর্ট নাই। সেটাই। তো এই যে যারা গাড়ি নিয়ে পারাপারি হুড়াহুড়ি করে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? আমি মনে করি যে এই গাড়িটা হলো বোবা জিনিস। এই গাড়িটা কিন্তু বোবা জিনিস। এটাকে আপনি যখন যেভাবে বলবেন সে কিন্তু তখন তো ওইভাবেই খেলবে, যদি সে আপনাকে ভালোবাসে। সে যদি আপনাকে ভালোবাসে না, তাহলে আপনাকে তার মারতে 2 সেকেন্ড লাগবে। সেটাই। আর আমি বলবো যে আপনারা এই বোবা জিনিসটাকে নিয়ে হেলামি করবেন না কখনো। এই যে রাপ ইউজ করা, রাপ ওভারটেক করা, রং সাইডে গাড়ি ভরা, হ্যাঁ, এগুলো করাটা ঠিক না। হ্যাঁ, রং সাইডে গাড়ি ভরবেন কখন? দেখা গেছে একটা জায়গায় রাস্তায় জ্যাম বাজছে, তখন গাড়ি পুলিশের সার্জেন্ট সিঙ্গেল দিচ্ছে যে রং সাইডে যান, তখন আপনি যাইতে পারেন। সেটাই। কিন্তু তার আগে কিন্তু আপনি যাইতে পারবেন না। তো এই যে রাস্তাঘাটে যে দুর্ঘটনার বিষয়টা এখন অতিরিক্ত পরিমাণে দেখা যাইতেছে, তো এই দুর্ঘটনার মূল কারণ আপনি কি বলে মনে করেন? এখন বর্তমানে যে বলবো দুর্ঘটনাটা, এখন বর্তমানে আপনার ঢাকা সিটির ভিতরে যখন আমরা গাড়ি চালাই, ঢাকা সিটির ভিতরে অতিরিক্ত হয়ে গেছে আপনার মোটর সাইকেল। এই মোটর সাইকেলগুলো এত পরিমাণ বিরক্ত করতেছে আমাদের মতো বড় বড় সার্ভিসের ড্রাইভারদেরকে। মানে ওনারা একটা চিন্তা যদি করতো যে একটা ড্রাইভার এত লং ড্রাইভ জার্নি করে আসা যখন ঢাকা সিটির ভিতরে যাত্রীমাত্রী নামায়, ওঠানামা করে, তখন তাদের সামনে দিয়ে যখন ফুস করে মনে করেন ব্রেক মেরে বয়ে থাকে, টাফালিং করে, এই জিনিসগুলো কিন্তু করা ঠিক না। সেটাই। কারণ আমার দেখা গেছে আমি ব্রেক করতে করতে একটু অন্য মানসিকতা থাকতে পারি, ব্রেক করতে আমার একটু লেট হইতে পারে, সেটা আমার সামনে এরকমভাবে ঢুকলো, ব্রেকটা মিসও করতে পারে। আমি দেখা গেছে ব্রেক পেডেলের জায়গায় পাড়া না দিয়ে আমি অ্যাক্সিলেটারে পাড়া দিলাম, তখন ওনার অবস্থাটা কী হবে? তার তো কোনো অস্তিত্ব থাকবে না। আমি এটুকুই বলবো তাদেরকে যে আপনারা যারা রাইড শেয়ার করেন তারা একটু শান্তশিষ্টভাবে করবেন না। আপনাদেরও জীবন আছে, আপনাদেরও ফ্যামিলি আছে। আমাদের মতো ড্রাইভারদের কী হবে? আপনারা মারা গেলে আমরা 2-4 মাস 6 মাস জেল খাটবো, এই আমাদের ফ্যামিলি একটু বিপদে থাকবে, এই আর তো কিছু না। আপনি যে প্রাণটা হারাবেন, আমি তাদেরকে বলবো ভাই আপনারা একটু সচেতন হন। গাড়ি চালানো অবস্থায় এমন হয় যে অনেক যাত্রী অনেক কথা বলে, বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, ড্রাইভারদের অনেক সময় গালাগালিও করে যাত্রীরা। তো যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? না, এটা ঠিক আছে, এই কথাটা আপনি ভালো বলছেন। এটা হলো আপনার অনেক মানসিকতার যাত্রী কিন্তু আছে, এক এক মানুষের ভিতরে এক কিছু কাজ করে। সেটাই। কিছু কিছু লোক আছে যখন আমরা গাড়ি চালাই, এই যে বৃহস্পতিবার শুক্রবার আসলে তারা গাড়িদের টাকা দেওয়ার টিকিট কাটার পরে মনে করে যে 310 টাকা দেওয়ার টিকিট কাটছি, এখন আমি পুরো গাড়িটাই কেটে ফেলেছি। এরকম কিছু হয়। আপনার দেখা গেছে রাস্তায় যানজট, একদিক দিয়ে জাম বাজছে, একদিক দিয়ে ফাঁকা আছে, তখন আমি ক্লিয়ার দিয়ে কিন্তু যে রাস্তাটা গাড়িটা নিচ্ছি, সেটাই, তাই না? তখন দেখা গেছে বামে দিয়ে গাড়ি যেতেছে, আমি ডানে দিয়ে নিচ্ছি, নেওয়ার পরে মনে করেন যে এখন রাস্তায় জ্যাম। এই ক্ষেত্রে পিছন থেকে যাত্রী কী বলে, এই ড্রাইভার সাহেব এদিক দিয়ে গেলেন না কেন, এদিক দিয়ে ক্লিয়ার, জামে দিয়ে ভরে রাখছেন, মানে নানান ধরনের কথাবার্তা। এগুলো হইলো উস্কানিমূলক কথাবার্তা। সেটাই। তো এরকম কিছু আপনারা কেউ বলবেন না ড্রাইভারদেরকে, কারণ ড্রাইভাররা সবসময় গাড়িটা চালায়, 40 জন যাত্রী থাকে, তাদের মাথায় আলাদা একটা পেন থাকে। তারা কখন তাদের গাড়ি গন্তব্যস্থলে পৌঁছাবে, তাদের যাত্রীকে সহি সালামতে নিয়ে দিবে, এটাই তাদের লক্ষ্য। আর কোনো লক্ষ্য তাদের থাকে না। একটা গাড়িতে 40 জনের সাথে তার জীবনটাও থাকে, তার 3 জন লোক থাকে, তারা হেল্পার, সুপারভাইজার, তাদের কিন্তু 3টা ফ্যামিলি আছে। অবশ্যই এই 3টা ফ্যামিলির চিন্তাটা কিন্তু করে ড্রাইভাররা গাড়ি চালাইতে হয়। সেটাই।
তো বর্তমানে তো আপনি ঢাকা ময়মনসিংহ রোডে গাড়ি চালাচ্ছেন, তো এই রোডের পরিস্থিতিটা কেমন বর্তমানে? গাড়ি চালিয়ে কিরকম আছেন বা অসুবিধা হয় নাকি? এখন ঢাকা ময়মনসিংহ বর্তমানে গাড়ি চালাইতেছি। আপাতত এখন রাস্তাঘাট একটু অটোমোটো রিক্সা খুব একটু কম দেখা যাচ্ছে, আর গাড়ি চালা একটু ভালো লাগতেছে। যাক, কিন্তু আগে যেরকম ছিল, আগে অটোর জন্য গাড়ি চালানো যাচ্ছিল না। আগে রাস্তায় যায় বয়ে থাকতে হয়েছে, এনো যায় বয়ে থাকতে হয়েছে, হেনো যায় বয়ে থাকতে হয়েছে, মানে প্রত্যেকটা স্টপেজে। তো আরেকটা বিষয় ওই যে হাইড্রোলিক হরেন যেটা, এটা তো বর্তমানে নিষিদ্ধ। তো এই বিষয়টা আপনারা কিরকম ভাবে দেখতেছেন, বা এটার কারণে আপনাদের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে নাকি? এই যে এখন একটা যে কথা বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এই যে আমরা যে হাইড্রোলিক হর্নটা বাজাই, এটা কিন্তু আমরা বাধ্যতামূলক বাজাই না, সেটাই, এটা বাজাইতেই হবে। কিন্তু এই জিনিসটা বাজাইতে হয় কখন? যখন আমরা রাস্তায় গাড়ি চালাই, দেখা গেছে একটা মানুষ অন্যমনস্কিত আছে, সে রাস্তায় চলতেছে, কানে ফোন দিয়ে রাখছে, কথা বলতেছে, ডানে বামে দেখা নাই, সে কানে ফোন দিয়ে কথা করে রাস্তা পার হইতেছে। তখন আমার গাড়ির স্পিড আছে ধরেন 80+, এরকম একটা স্পিডে যদি গাড়ি আছে, তখন যে আমার যে শামুক হরেনটা আছে, যেটা পপো করে, ওই হরেনটা আমি বাজাইতেছি। ওই ক্ষেত্রে কিন্তু উনি ওই পপোটা কানের মধ্যে যে ফোন লাগা রাখছে কিন্তু শুনতে পারছে না। তো ওই ক্ষেত্রে আমাদের হাইড্রোলিকটা দরকার, কারণ এই হাইড্রোলিকটা যখন আমরা মারবো, তার কানে একটু হলেও আওয়াজটা যাবে, তখন উনি বুঝতে পারবে যে একটা গাড়ি আসতেছে। তখন ওনার নিজের জীবন বাঁচানোটা ফরজ। সেটাই। আর যখন এই যে আপনার পপো হর্নটা যখন আমরা বাজাবো, এই বাজাইতে মনে করেন তার উপরে দিয়ে গাড়ি চলে যাবে, কিন্তু শেষ হবে না। আচ্ছা, তো ভাই অনেক সময় হয় কি, ড্রাইভারের চালানোর উপরে খুশি হয়ে অনেক যাত্রী অনেক সময় গিফট বা উপহার দিয়ে যায়, এরকম কখনো হয়েছে আপনার সাথে? হ্যাঁ, হয়েছে তো। তো এরকম একটা ঘটনা যদি বলতেন। আমি যখন প্রথম চাঁপাইনবাবগঞ্জে গাড়ি নিয়ে যাই, ওই যে বললাম সভাপতি সাহেবের গাড়ি চালাই, কালাম সাহেবের গাড়ি, গাড়ির নাম্বার হলো 81-84-31। ওই গাড়িটা আমি নিয়ে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জে। যেদিন প্রথম ট্রিপ নিয়ে যাই, ওই দিন একটা লোক আমার গাড়িতে গেছে, সে আপনার ইয়ে থেকে আসছে, ইটালি থেকে আসছে। তো ওই লোকের ফ্যামিলি যে কোনো একটা ব্যস্ততার কারণে আসতে পারে নাই, উনি আমাদের একতাতে টিকিট নিচ্ছে। ওনার 3টা লাগেজ ছিল। তো এই 3টা লাগেজ নেওয়ার সময় আমার হেল্পারের সাথে একটু কথাবার্তা হয়েছে। তখন আমি হেল্পারকে বললাম যে ওনার সাথে কথাবার্তা বলে, যেহেতু উনি বাইরে থেকে আসছে, তুমি বক্সে মালটা দিয়ে দেবো, ওরা তোমাকে চা নাস্তা খাওয়ার যা দিয়ে দিবে। পরে উনি আমার কথাটা শুনে খুব ভালো লাগলো, ওনার ভালো লাগছে, ড্রাইভার সাহেব আপনার কথাটা শুনে খুব ভালো লাগছে। পরে উনি আমার গাড়িতে ওইটা আলফা 1 সিট নিচ্ছে। আচ্ছা, মানে 2টা সিট নিচ্ছে, 2জন, তো একটা ছেলে আসছিল আর উনি ওই দেশ থেকে আসছে। তো উনি চাঁপাইনবাবগঞ্জ গেছে আমার গাড়ি দিয়ে। যাওয়ার সময় আপনার হোটেলে যখন আমরা ব্রেক করি, ফুড ভিলেজে ব্রেক করার পর উনি আমাদের সাথে নামছে, নামে আমাকে খাবার দাবার দিছে। আমি কই, না ভাই, একজন আপনার যা খাওয়া দাওয়া করেন, আমাদের উপরে খাবার রেডি আছে। ওকে, ঠিক আছে, আপনি আসেন। পরে আমি উপরে খাওয়া দাওয়া করলাম, ওনারা খাওয়া দাওয়া করে আসলো, এসে আমার সাথে গেলো সারা রাস্তায় চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। যাওয়ার পরে উনি আমার গাড়িতে নামার সময় ওনার যে সানগ্লাসটা উনি ওনার জন্য চয়েস করে নিয়ে আসছিল, ওই সানগ্লাসটা আমাকে দিয়ে গেছে। যাক, যে ড্রাইভার সাহেব, আপনার গাড়ি চালানো খুব ভালো লাগছে, আপনার খুবই ধন্যবাদ, আপনার এই গিফটটা আমি দিয়ে গেলাম, এটা আমার জন্য আনছিলাম, এটা আপনাকে দিয়ে দিলাম। ওই লোকটা এখন আমার সাথে ফোনে কথা বলে। এটাই একজন চালকের জন্য অনেক বড় পাওয়া আমি মনে করি। এই ছিল আমার জীবনে গিফট। তো এই যে হিনো 1 যে গাড়ি চালাচ্ছেন বর্তমানে, এই গাড়িটা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন, এই গাড়িটা সম্পর্কে সুবিধা অসুবিধা। হ্যাঁ, এই গাড়িটা আমি বলতে পারি যে এই গাড়িটা সব দিক দিয়ে পারফেক্ট, শুধুমাত্র বৃষ্টির দিন বাদে এই গাড়িটা সব দিক দিয়ে পারফেক্ট, আপ টু ডেট কমপ্লিট। কারণ এই গাড়িতে আপনি শর্ট ওভারটেক নিতে পারবেন, এই গাড়িটা রান করতে পারবেন, এই গাড়ি যখন মন চায় যেখানে মন চায় খাড়া করতে পারবেন, একমাত্র বৃষ্টির দিন বাদে যেখানে মন চায় খাড়া করবেন গাড়ি। তো বৃষ্টির ভিতরে এই গাড়িটা তো মানে চাকা স্লিপ কাটে। হ্যাঁ, এই গাড়িটা বৃষ্টির ভিতরে আপনার কন্ট্রোল করতে হলে আপনার ব্রেকটা যখন আপনি 1 চান্সে প্রেশার দিবেন, ওই প্রেশারে গাড়িটা খারাপবে না, ওই প্রেশারে আপনার 1 চান্সে প্রেশার দিলে গাড়িটা পাতালে হয়ে যাবে রাস্তায়। আচ্ছা, ঠিক আছে। আপনার বৃষ্টির ভিতরে ফুসিংও মারতে পারবেন না। ফুসিং মারবেন কখন? যখন ফুসিং মারবেন, আপনার ফুসিং মারে ব্রেকে পেডেলে পাড়া দেওয়া যাবে না। ফুসিং মারে রাখবেন, গাড়ি আপনার এমনি আইতে আইব আস্তে আস্তে। যখন ফুসিং মারে রাখবেন, তখন তেমন ব্রেক সুটা শুকাই গেছে, তখন আমরা ব্রেকে পেডেলে পাড়া দিতে পারবেন। ওটা আপনার নিজের কাছে কনফিডেন্স কাজ করবে। তো এই বৃষ্টির ভিতরে কখনো রিস্কে পড়েছেন গাড়ি নিয়ে? না, আমি তো বৃষ্টির ভিতরে কখনো রিস্ক নেই না। যাক, এটাই। গাড়ি চালাই ওয়ান যে জাপানি গাড়ি, ঠিক আছে, হিনো গাড়ি, কিন্তু আমি বৃষ্টির ভিতরে কখনো রিস্ক নেই না। যে যাইবার যাও। তো যেহেতু দূরপাল্লা রোডে গাড়ি চালান, অনেক সময় রাতে গাড়ি চালানো লাগে, তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়েছেন? আমি এখন ওই ডাকাতি মাকাতি এগুলোর কিছু পড়ি না, কিন্তু হেল্পারই যখন করেছিলাম তখন পড়ছিলাম ডাকাতির কবলে। তো ওই ঘটনাটা যদি বলতে। ওই ঘটনা বলতে যে আমার যে উস্তাদ ছিল, আমরা এক লগে 10 গাড়ি ছিলাম, মানে হোটেলে খাওয়া দাওয়া করতেছি, বিহারি বাজার সাইড হোটেলে খাওয়া দাওয়া করতেছি, হঠাৎ করে
খাওয়ার অবস্থায় ওস্তাদের কাছে ফোন আসে যে হানিফ অমুক জায়গায় কিন্তু ডাকাতি হচ্ছে, আমরা গাড়িটা নিয়ে এক লগে 7-8 গাড়ি 10 গাড়ি এক লগে হয়ে পরে কিন্তু আইসো, মানে যে গাড়িটা পার হয়ে গেছে ওই গাড়ির পিছের গাড়ি টাকা দিয়েছে, ওরা খবর পাই আলিছে। রাস্তার ভিতরে গাছ ফালে তখন যে ব্রাহ্মণবাড়ি আছে না, ব্রাহ্মণবাড়ি পার হয়ে যে ফাঁকা জায়গাটার ভিতরে আপনার গাছ ফালাইতো, ওইখানে গাছ ফালায় ডাকাতি করতো। তো ওই গাড়ি পার হয়ে যে ফোন দিয়ে বলছে, তখন আমরা আর গাড়ি নিয়ে বেরোই না। 4-5 গাড়ি 7 গাড়ি 10 গাড়ি এক লগে হয়েছি, ওরা খাওয়া দাওয়া করছে, সব এক লগ হয়েছে, একত্র হয়ে সব এক সিরিয়ালে বেরিয়েছে, সবাই ইমার্জেন্সি এন্ডি গাড়ি দিয়ে গাড়ি বাম্পার সারাই যাচ্ছে। যেই রাস্তায় গাড়ি সবাই খেলে ডল্লা দিয়ে আনতেছে, হ্যাঁ দিয়ে যে গাছ ফেলা রাখছে, গাছের উপরে দিয়ে ফার করে গাড়ি উঠে দিচ্ছে, গাছ মাছ লয়ে এসে যা যেন যাওয়া হইব। এরপরেও 2-3টা ইট মেরে গ্লাস সাইড গ্লাস মাইট গ্লাস ভেঙে লাইছে, কারণ গাড়ি আমরা গাছের উপরে চালাইলাম কে। বুঝতে পারছি, এই ছিল ডাকাতের বিষয়টা আর কি। তারপরে তো সবাই পার হয়ে চলে গেছে। তো এছাড়া রাতে গাড়ি চালানোর সময় ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছু ফেস করছেন নাকি? এই ভূত পেত নিয়ে বলতে এগুলো কিছু আছে বর্তমানে? না এটা নাই, ঠিক আছে, কিন্তু জিন বলতে তো কিছু হ্যাঁ, এটা আছে, থাকতে পারে যে কিছু জিন আছে, এগুলা এটাই। জিন মানুষের ভিতরে ভর করতে পারে, কিংবা রাস্তায় মানুষের রূপেও আসতে পারে, কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই। তো একজন মানুষের কাছে টাকা নেই, এসে আপনাকে বললো যে আমার কাছে টাকা নেই, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন, সেক্ষেত্রে আপনি কি করেন বা আপনাদের কি করার থাকে? সেই ক্ষেত্রে এই যে একটা কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা মানুষ বিপদে পড়তেই পারে। দেখা গেছে আমি এক জায়গায় গেলাম, আমার সিচুয়েশনটা এরকম হলো যে দেখা গেছে আমার পকেটে টাকা নাই আর আমার বাড়ি ফিরতে হবে। ওই সময় যদি আমি একটা ড্রাইভারকে রিকোয়েস্ট করি কিংবা একটা কোম্পানিতে রিকোয়েস্ট করি, যদি কোম্পানি না মানে, সেক্ষেত্রে যদি একটা ড্রাইভার রিকোয়েস্ট করার পরে যে সেই ড্রাইভার বুঝে যে না, এই লোকটা বিপদে পড়তে আসবে, সে যদি মানুষ হয়, সে চিন্তা করবে আসলে মানুষের লেগেই তো। সেটাই, মানুষ যদি মানুষের উপকারে না আসে তাহলে আসবে কে? তো ওই ক্ষেত্রে এখন আমার কাছে একজন লোক, এই যে কিছুদিন আগের কথা বলি, ময়মনসিংহে গাড়ি ছাড়ছি, ওই লোক যে এসআই, ওই লোকটা কিন্তু আমাকে ময়মনসিংহ বলে নাই। তো ওই লোক বলছে কখন, আমার যখন ময়মনসিংহ থেকে ওবিলে এন্ট্রি করে দিছে কিংবা ওনাকে লেখা দিছে, তখন উনি কিছুই বলে নাই, মাস্টারকে বলে নাই, আমাকে বলে নাই। তো যখন আমার সুপারভাইজার বা আমার গাইড যখন ভাড়া নিতে গেছে, টাকা আনতে যায়, বলতেছে যে আমি পুলিশের এসআই অমুক, আমি অমুক জায়গায় পোস্টিং হয়েছি, তখন আমার সুপারভাইজার আমার কাছে আসছে, আশা করে বলতেছে ওস্তাদ এই বৃত্তান্ত। আমি বলছি ওনাকে তুমি ডাকো, ওনাকে ডাকো, উনি এসআই না কি পুলিশ, এটা উনি যদি ওই জায়গায় বলতো তাহলে আমি ওখান থেকে একটা বিএপি নিয়ে দিতাম। হ্যাঁ সেটাই, সে একটা বিএপি নিয়ে আসতো, এখন আমার কিছু করার নাই, বাধ্যতামূলক ভাড়া দিতেই হবে। পরে এক কথা দুই কথা এরকম করতে 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 অনেকক্ষণ পরে উনি নিজেই আমার কাছে আসছে, কারণ উনিও বুঝতে পারছে যে এত বড় একটা গাড়ি, বিআইবি গাড়ির ভিতরে আমি আসছি, এনে তো গ্যাঞ্জাম করলে হচ্ছে না। উনি নিজেই আসছে, আইসা আমার সাথে বনারে বসছে। বনারের ভিতরে আমার এক বড় ভাই ছিল, তারপর সামনেই বলছে যে ভাই আপনার কাছে সত্য কথা কি বলবো, আমার কাছে টাকা নাই, আমাকে 200 টাকায় আছে, 200 টাকা নিতে পারেন। পরে আমি এটুকু বললাম ওনাকে, যদি আপনি ময়মনসিংহ যদি বলতেন যে আমার একটা বিআইবি লোক, আমি পুলিশের এসআই, তাহলে আমি আপনাকে নিজে দাঁড়ায় থেকে বিআইবি নিয়ে দিতাম, কারণ আপনারা তো আমি কোনো কিছু করতে পারতাম, কারণ এই টাকাটা আমার দিতে হবে। আর এইটাও যদি বলেন আপনি যে আপনার কাছে কোনো টাকাই নাই, আমি আপনাকে মাঙ্গা নিয়ে যাবো, মানুষ তো মানুষের জন্য। পরে ওনার কাছে টাকা ছিল না, ওনার কাছে 200 টাকা ছিল, পরে ওই 200 টাকায় আমাকে দিয়ে গেছে, বলতে সুপারভাইজারের কাছে দিয়ে গেছে। আমি বলছি ঠিক আছে, ওনার 100 টাকা লাগবে না, যাও, কারণ আমরাও তো কিছু করার নাই, আমরা তো আরেকবার চাকরি করি, সেটাই। এই আর কি। মানুষজন মানুষের লেগেই, বিপদে পড়তেই পারে, আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি, এটাই, বিপদে পড়া মানুষদের সাহায্য করা। হ্যাঁ, সাহায্য করতেই হবে। হ্যাঁ এটাই তো। কিন্তু আমার কাছে যে আসবে বিপদে পড়ে যায়, ভাড়া নাই কিংবা আমি যাবো অমুক জায়গায়, হ্যাঁ আমি নিয়ে যাবো এবং নিয়ে যাই। শুনে খুবই ভালো লাগলো। তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? বাস লাভারদেরকে আমাদের খুব ভালো লাগে বলতে কি, ছেলেরা রাস্তায় দাঁড়ায়, ওরা একটু পরিশ্রম করে, যেহেতু রাস্তায় দাঁড়ায় জীবনের একটা রিস্ক নেওয়া, ওরা চাই এলো আমাদের একটা ডিপার, আমাদের একটা ডিপারে আমাদের একটু ভালোবাসা, সেটাই। এই ভালোবাসা নিতে গিয়ে যদি কারো জীবন যায় তাহলে এটা হইলো না। আর এই যে যারা বাস লাভিং ভিডিও করতে করতে রাস্তার মাঝখানে চলে আসে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? এরা তো বাস লাভার না, যারা বাস লাভারিং করতে করতে মাঝখানে নাচানাচি করে, চিপস মিপস দেয়, ঠিক আছে, কিন্তু চিপস দেয় কখন? দেখা গেছে সাইডে দাঁড়াইছে, ওই জায়গায় ঘেরে দিয়ে আসলো, আইসা ব্রেক করলাম, আইটা চিপস দিল, হ্যান্ডচিপগুলো একটা ঠিক আছে, কিন্তু এই বাস লাভিং করতে করতে রাস্তার মাঝখানে নাচানাচি, এটা এগুলো কিন্তু বাস লাভিং বলে না। এটা কিন্তু ওর নিজের ভিডিও নিজে করতে আসছে, টিকটকার, সে কিন্তু বাস লাভার না। অরিজিনালি বাস লাভাররা এই কাজগুলো করে না। এটাই। তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? না, তাদের উদ্দেশ্যে কি বলবো আর, ওরা ভালো আছে, ভালো থাকুক, আমরা চাই যে ওরা নিজেরা জীবনটা সেভ করুক, সেভ করে কাজগুলো করুক, কারো বিরক্ত না করুক।
সেটাই। মন চাইছে করতেছো করো, কিন্তু রাস্তা মাঝখানে এসো না, নিজের সেফ রাখো, নিজের জীবন সেফ রাখো, সুন্দর থাকো, এই আর কি আমার চাওয়া। তো ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। এছাড়া আপনি যে আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাই ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন ভাই, দোয়া করবেন আমাদের জন্য। এটাই অবশ্যই, সকলে ভাইদের জন্য দোয়া করবেন। তো ভাই ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ সবাই আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।